আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে একই সাবজেক্ট একই স্যারের কাছে ক্লাসে প্লাস কোচিং এ পড়া উচিত কি উচিত না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট যদি তার তাকে একটা ভালো জায়গায় দেখতে চায় ফিউচারে, যে কোনো একটা ভালো ভার্সিটিতে দেখতে চায়, অথবা ফিউচারে কোনো ভালো একটা জায়গায় জব করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে পড়ালেখা করা লাগবে। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখা করার মতো করে করতে হবে। নামে করলে কিছুই করা যাবে না, পড়ালেখা করে তার থেকে অন্য কিছু করা ভালো। কারণ তুমি 10 বছর 15 বছর পড়ার পরে যখন তোমাকে একটা সার্টিফিকেট দিবে, তাই না? তো তখন ওই সার্টিফিকেটের কিন্তু কোনো মূল্য থাকবে না যদি তুমি পড়ালেখা করে কোনো চাকরি না পাও, অথবা তুমি এসএসসি এবং এইচএসসি তে খুবই ভালো রেজাল্ট করেছো, A+ পাইছো, বাট কোনো ভার্সিটিতে চান্স হয়নি তোমার, তাহলে কিন্তু তোমার কেউ দাম দিবে না। বলবে তুমি কি করতে পড়ালেখা করেছো, এটাই বলবে। তো আবার তুমি যদি ভার্সিটিতে চান্স পেলে, বাট তারপরে গিয়ে যদি তুমি কোনো চাকরি না পাও, ভার্সিটিতে 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি যদি কোনো চাকরি না পাও, তাহলে কিন্তু বলবে তোমার তুমি পড়ালেখা করে কি করেছো, এটা তোমার শোনা লাগবে। সো তোমাকে এখন থেকে সাবধান হতে হবে। বোঝা গেল? তুমি যে পড়ালেখার পিছে 10 বছর 11 বছর আমরা প্রাইমারি প্লাস হাই স্কুলে পার করি, তাই না, ছোট ওয়ান ধরে, তাহলে 11 বছর, ওখানে ইন্টারমিডিয়েট 2 বছর, অনার্স হচ্ছে তোমার 4 বছর, 5 বছর কিন্তু মাস্টার্স করে, তাহলে হচ্ছে 11 আর 2 13, 13 বছর আর 5 বছর কত হচ্ছে, টোটাল 18 বছর থেকে 19 বছর। 18 থেকে 19 বছর তুমি পড়ালেখায় ব্যয় করছো, কিসে ব্যয় করছো? পড়ালেখায়। তাহলে এই 18 19 বছর তুমি পড়ালেখা বাদ দিয়ে যদি অন্য কিছুতে ব্যয় করো, তবে তুমি সফল হবা, এটা নিশ্চিত। বাট পড়ালেখায় তুমি 18 থেকে 19 বছর লেগে থেকে যদি পড়ালেখার মতো না করো, ওই 18 19 বছর তোমার লাইফ থেকে চলে গেল, তুমি লাইফে কিছুই করতে পারবা না, ইম্পসিবল। তুমি এই লেখাপড়া সেই জন্য করার মতো করা লাগবে তোমাকে, নাইলে এখনই লেখাপড়া তোমাকে বাদ দিতে হবে। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে বাস্তবতা। তুমি লেখাপড়া করেছো, 18 থেকে 19টা বছর ব্যয় করেছো, এই 18 19 বছর তুমি যে ব্যয় করলে, এই ব্যয়টা যদি তুমি সঠিকভাবে ব্যয় না করো, তাহলে তবে তোমার লেখাপড়া করে যে সময়টা নষ্ট করলে, এটা জাস্ট নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হবে না। বাট তুমি যদি লেখাপড়া বাদে এই 18 19 বছর অন্য কিছুতে ব্যয় করতে, অবশ্যই তুমি সফল হতে। বোঝা গেল বিষয়টা? তো তোমাকে যদি সফল হতে হয় পড়ালেখা করে, তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা লাগবে। এটা কিন্তু ছোট কোনো বিষয় নয়। বোঝানোর পদ্ধতি, এখন প্রত্যেকটা মানুষের কিন্তু বোঝানোর পদ্ধতি আলাদা হয়। বোঝানোর পদ্ধতি, কথা বলার যে স্টাইল, সেটা অঙ্গভঙ্গি, এইগুলো কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটা মানুষের। তাহলে তুমি যদি একই স্যারের কাছে ক্লাসে পড়ো, তাহলে তোমাকে যেইভাবে বোঝাবে তোমার স্যার ক্লাসে, কোচিং এও তো সেই একইভাবে বোঝাবে, তাই না? এখন ধরো তুমি ক্লাসে তোমার স্যারের যে বোঝানোর পদ্ধতি ছিল, সেই পদ্ধতি তুমি বোঝোনি, তাহলে কোচিং এও তো সেই স্যার একই পদ্ধতিতে বোঝাবেন, তাহলে তুমি তো ওখানেও বুঝতে পারবা না। এরকম তো বিষয়টা। বাট তুমি যদি কোনো একটা ভালো স্যারের কাছে পড়ো কোচিং এ, তোমার স্যার ভালো, ঠিক আছে, বাট তুমি কোচিং ও আর একটা ভালো স্যারের কাছে পড়লে, তাহলে ওই স্যার কিন্তু তোমাকে তোমার স্যারের যে পদ্ধতি, ওই পদ্ধতিতে বোঝাবে না, ভিন্ন একটা পদ্ধতিতে বোঝাবে। তাহলে দেখা গেল তোমার কোচিং এর স্যার তোমার যেই পদ্ধতিতে বোঝাইছে, সেই পদ্ধতিটা তোমার ভালো লেগেছে এবং সেই পদ্ধতি তুমি বুঝে গেছো, তাহলে এখানে কিন্তু তোমার লাভ হচ্ছে। এই যে তোমার মাথায় যদি বুদ্ধি না বাড়ে, একই স্যারের কাছে পড়তে থাকলে তোমার একই বিষয় বারবার 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 রিপ্লে হবে। বাট তুমি যদি ভিন্ন স্যারের কাছে পড়ো, তাহলে তোমার কিন্তু এই যে বিভিন্ন ভাবে তুমি সেইটা বুঝতে পারবে, তখন তোমার ব্রেনটা খুলবে আস্তে আস্তে, এবং তুমি তখন সব বিষয় একটু একটু হলেও নিজে নিজে বুঝতে পারবে। বুঝা গেল বিষয়টা? তোমার ব্রেনটা খোলার জন্য অবশ্যই এই বোঝানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়া লাগবে। একই পদ্ধতিতে যদি বোঝানো হয়, তাহলে তোমার ব্রেন তো এক জায়গায় থেকে গেল। বাট তোমাকে যদি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বোঝানো হয়, তাহলে তোমার ব্রেনটা কিন্তু 2 3 রকম ভাবে ভাবতে পারছে, তখন তোমার ব্রেন কিন্তু কাজ করছে। বোঝা গেল বিষয়টা? তারপরে দেখো আছে ক্যালকুলেশন। এখন যে কোনো ম্যাথ বলা যাই বলো না কেন, এই যে ম্যাথ, এই ম্যাথের ক্যালকুলেশন কিন্তু
কয়েকভাবে করা যায়, তাই না? তুমি যদি একই স্যারের কাছে পড়ো তাহলে একই ভাবে বারবার বারবার ক্যালকুলেশনটা আসবে। বাট তুমি যদি ভিন্ন স্যারের কাছে পড়ো তাহলে ক্যালকুলেশনটা ভিন্ন 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 পদ্ধতি আসবে, তখন তোমার বুদ্ধি বাড়বে, তাই না? তাই তো এটা তো এইভাবেও করা যায়। তাহলে তোমার ব্রেনটা কিন্তু তখন খেলবে, তখন তুমি তখন তোমার কিন্তু আসলেই পড়ালেখার গতি কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, এবং তুমি কিন্তু আস্তে 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 উন্নতি করতে পারবা, তোমার ব্রেনটা আস্তে 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 কাজে লাগাতে পারবা, এবং তুমি তখন নিজেও আবিষ্কার করতে পারবে নতুন কিছু। বুঝে গেল? বাট একই বিষয় রিপ্লাই হলে তুমি তো সেই আবিষ্কার করতে পারছো না। তারপরে এই বোঝানোর পদ্ধতিতে আরেকটি কথা বলি, ওই যে স্যাররা কিন্তু বিভিন্ন বাস্তব ঘটনা দিয়ে বোঝান, তাই না? তাহলে তুমি যদি একই স্যারের কাছে পড়ো তাহলে কিন্তু তুমি ওই একই ঘটনা বারবার বারবার শুনবা। বাট তুমি যদি ভিন্ন স্যারের কাছে পড়ো তাহলে ওই ঘটনা তুমি কয়েক ভাবে শুনতে পারবা। তাহলে এটা কি তোমার লাভ হলো ক্ষতি হলো? তোমার ব্রেনের কিন্তু বুদ্ধিটা বেড়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এই যে সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞান। ক্লাস টিচার তোমাকে যেভাবে পড়ায়, ওই পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক গল্প হয়, তাই না? গল্প, গল্প হয় কিন্তু। তো এই গল্প কিন্তু আসলে স্যাররা কোনো শিক্ষামূলক গল্প বলে, তাই না? তো এখন স্যার তো আর সব ঘটনা জানবে না। ধরো স্যার জানে শুধু বাংলাদেশ সম্পর্কে, হ্যাঁ, বাংলাদেশ, তাহলে তুমি বাংলাদেশ সম্পর্কে যা আছে তাই জানবা স্যারের কাছ থেকে। এখন কোচিং এও তো সেই একই বাংলাদেশ সম্পর্কে জানবা, তাই না? বাট তুমি যদি ভিন্ন স্যারের কাছে পড়ো, ওই স্যার ধরো আন্তর্জাতিক কিছু জানে, আন্তর্জাতিক বিষয়গুলো জানে, তাহলে দেখো তো তোমার বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক দুইটা হয়ে যাচ্ছে। যদি তুমি ভিন্ন ভিন্ন স্যারের কাছে পড়ো, বাট একই স্যারের কাছে পড়লে যে কোনো একটা বিষয় তুমি জানবা, বাকিটা হবে না। বোঝা গেল বিষয়টা? এবার দেখো ভুল ব্যাখ্যা আছে। ভুল ব্যাখ্যাটা কি? ধরো তোমার ক্লাস টিচার কোন একটা বিষয় ভুল পড়ালেন, ধরো তুমি ক্লাস টিচার কোন একটা বিষয় তোমাকে ভুল পড়াচ্ছে, তুমি কিন্তু এই বিষয়টা ধরতে পারবে না যদি তুমি আবার ওই একই স্যারের কাছে কোচিংটা করো। ফিজিক্সের অনেক টপিক আছে যেগুলো স্যাররা ভুল পড়ায়, ভুলভাবে বোঝাবে তোমাকে, ভুলভাবে ব্যাখ্যা করে দেবে, তুমি ধরতে পারবে না, ইম্পসিবল, কারণ তুমি তো জানোই না বিষয়টা। বাট তুমি যদি ভিন্ন স্যারের কাছে পড়ো, কোনো কোয়ালিটিপূর্ণ স্যারের কাছে পড়ো, তাহলে কিন্তু তুমি সহজেই ভুলটা, স্যারের ভুলটা ধরতে পারবা। তখন তুমি তোমার ভুলটাও সংশোধন করে নিতে পারবা, এবং বাকি যারা আছে তাদেরও ভুলটা সংশোধন করে দিতে পারবা। এই হচ্ছে বেনিফিট ভুল ব্যাখ্যা। এখন দেখো মেধা যাচাই, এটা খুব ইম্পর্টেন্ট। এখন তুমি যখন একই স্যারের কাছে ক্লাসে কোচিং এ পড়বা, তখন ওই ক্লাসের স্টুডেন্টরাই কিন্তু কোচিং ওই স্যারের কাছে পড়বে। তোমার ক্লাসে তুমি মনে করো ফার্স্ট, তোমার ক্লাসে, তাই বলে এই নয় যে তুমি টোটাল বাংলাদেশ ফার্স্ট। তোমার থেকেও অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তাদের তাদের সাথে তাল মিলিয়ে তোমাকে পড়তে হবে, তাদের সাথে তাল মিলিয়ে তোমাকে পড়তে হবে, না এটা তুমি পারবে না। তোমার স্কুলে তুমি বস, মনে করো তোমার স্কুলে তুমি বস, তার মানে কিন্তু তুমি সব পারো না। কিন্তু যখন তুমি ভিন্ন স্যারের কাছে পড়বা, ভিন্ন স্যারের কাছে, তখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট আসবে। শুধু যে একটা স্কুল একটা কলেজের স্টুডেন্ট আসবে এরকম না। তুমি যদি কোনো স্বনামধন্য স্যারের কাছে পড়ো, তবে সেই স্যারের কাছে তুমি বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের, বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্ট তুমি পাবা। ফলে তুমি আসলে কতটুকু এগিয়েছো, তুমি আসলে কতটুকু পারো, তুমি লেখাপড়ায় কত ভালো, সেটা তখনই বোঝা যাবে যখন তুমি ওদের সাথে কম্পিটিশন করবা। বাট তুমি একাই কম্পিটিশন করে গেলে ওখানে কোনো লাভ হবে না। মনে করবা যে আমি পারি, সবই পারি, বাট ফাইনালি তুমি পারোই না কিছু। বোঝা গেল বিষয়টা? বাট তুমি যদি ভিন্ন ভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টদের সাথে একসাথে পড়ো, তাহলে তাদের সাথে তুমি কম্পিটিশন করে পড়তে পারবা, তাদের মতো হতে পারবা, বা তাদের থেকে এগিয়ে যেতে পারবা। এই হচ্ছে সুবিধা। একই স্যারের কাছে তুমি যদি পড়ো, তাহলে তুমি মনে হবে বস, তুমি সব পারো, আলটিমেটলি তুমি পরে গিয়ে ধরা খাবা। এই আর কি, আর কিছু না। তারপরে দেখো সাবজেক্টের জটিল কিছু টপিক থাকে আমাদের, তাই না? এখন এই জটিল টপিক গুলো তোমার ক্লাস টিচার ধরো ঢালাও ভাবে পড়ান, হ্যাঁ, ঢালাও ভাবে তোমার ক্লাস টিচার পড়াই, ধরো তোমার ওই টপিক গুলো, ঠিক আছে, ঢালাও ভাবে পড়াই। তো এখন ক্লাসে যদি ঢালাও ভাবে পড়াই, কোচিং এও সেই ঢালাই ভাবে পড়াবে। বাট তুমি যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্যারের কাছে পড়ো, তোমার ওই যে জটিল টপিক গুলো, এই জটিল টপিক গুলো, এইগুলো বিভিন্ন ছন্দ, কবিতা, তারপরে টেকনিক, যে কোনো টেকনিক দিয়ে তোমাকে মুখস্থ করিয়ে নিবে। যেগুলো জটিল বিষয়, যেগুলো জটিল টপিক, সেগুলো তোমাকে ছন্দ, কবিতা, টেকনিক দিয়ে বোঝাবে।
যদি তুমি কোয়ালিটি পূর্ণ স্যারের কাছে পড়ো, বাট তুমি যদি একই স্যারের কাছে পড়ো তাহলে কিন্তু এটা হবে না। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার ক্লাসে, হ্যাঁ তোমার ক্লাসে অনেক দুর্বল স্টুডেন্ট থাকবে না, তারাও তো স্যারের কাছে পড়বে। তাহলে ওই দুর্বল স্টুডেন্টদের প্রতি কিন্তু তোমার স্যার এক্সট্রা কেয়ার করতে পারবে না, ক্লাসেও না কোচিংয়েও না, কারণ ওখানে সবাইকে নিয়ে এগোতে হবে। বাট তুমি যদি কোচিং এ পড়ো, তোমার কোচিং টিচার যদি ভালো হয়, তুমি যদি ভালো কোনো কোচিং এ পড়ো, তাহলে ওই স্যার কিন্তু ওই দুর্বল স্টুডেন্টদের বাছাই করবে, বাছাই করে ওদেরকে আলাদা একটা ব্যাচ করে দিবে, যাতে করে তারাও আগাতে পারে। এটাও কিন্তু একটা সুবিধা। এবার দেখো অ্যাডমিশন, এটা দেখো 3 স্টার দেওয়া। এই অ্যাডমিশনটাই হচ্ছে আসল বিষয়। অ্যাডমিশন, তারপরে চাকরি, হ্যাঁ এগুলো হচ্ছে আসল। তাহলে এই অ্যাডমিশন বা চাকরির প্রিপারেশন তোমার প্রথম থেকেই নিতে হবে। তুমি এইচএসসি এক্সামের পরে অ্যাডমিশনের জন্য 4 থেকে 5 মাস সময় পাবা। 4 থেকে 5 মাস তুমি টাইম পাবা মাত্র। এই টাইমের ভিতরে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এই অ্যাডমিশনে তোমাকে জানতে হবে, এই অ্যাডমিশনে কিন্তু একটা লেখকের বই থেকে প্রশ্ন হয় না, এই অ্যাডমিশনে 2 থেকে 3টা রাইটারের বই একত্রিত করে প্রশ্ন করা হয়। তাহলে তুমি যদি, তোমার ক্লাস টিচার তোমাকে তোমার পাশ করানোর চিন্তায় আগে করবে, তাই না? তাহলে দেখো তোমার ক্লাস টিচার তোমাকে পাস করিয়ে দিচ্ছে, ভালো কথা। এখন তোমার যদি কোচিং এও কোনো একটা ভালো স্যারের কাছে পড়ো, তাহলে সেই স্যার যদি তোমাকে অ্যাডমিশনের জন্য তৈরি করতে থাকে প্রথম থেকে, তাহলে সেটা কি তোমার জন্য উপকার হলো না? তোমার জন্য কি পথটা সহজ হয়ে গেল না? তোমার এই অ্যাডমিশনের যে 2 থেকে 3টা রাইটারের যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে, সেইগুলো যদি তোমার অ্যাডমিশনের প্রিপারেশনের সাথে তোমার কোচিং ছাড় পড়িয়ে দেয়, সেটা কি তোমার জন্য ভালো হলো না? সেটা কি তোমার পথকে সহজ করে দিল না? অবশ্যই দিল, তাই না? তাহলে তুমি যদি সামগ্রিক বিষয় চিন্তা করো, এই যে যদি এই অ্যাডমিশনের প্রিপারেশন তুমি প্রথম থেকে না নাও, তাহলে তুমি 90% তুমি চান্স পাবে না। 100% বলা ভুল, তুমি 90% চান্স পাবে না। কত পার্সেন্ট? 90% চান্স পাবে না। 10% তোমার কপাল যদি ভালো থাকে তুমি পাবা, কিন্তু 90 থেকে বেশি হবে, 95% তুমি চান্স পাবা না, তুমি যদি প্রথম থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা না নাও। আর 5% তোমার লাকের উপর ডিপেন্ড করে, যে কেউ ওই 4-5 মাস পরেই চান্স পেয়ে যায় তার লাক থেকে, ঠিক আছে, তার কপাল ভালো থাকে বলে সে পেয়ে যায়। বাট তোমার এই 95% স্টুডেন্টের, এরা যদি প্রথম থেকে প্রিপারেশন না নেয়, প্রথম থেকে নিজেদের তৈরি না করে, তাহলে অ্যাডমিশনে গিয়ে টিকবে না, কোনো ওই ভার্সিটিতে টিকবে না তারা। এটা বাস্তব কথা। তাহলে তুমি যদি একই টিচারের কাছে ক্লাস প্লাস কোচিং করো, তাহলে কিন্তু অনেক পিছিয়ে থাকবা, অনেক পিছিয়ে থাকবে তুমি। তারপরে তোমার এই যে স্যার চয়েসের ক্ষেত্রে তুমি কার কাছে কোচিং করবা, স্যার চয়েস, এই স্যার চয়েস এই স্যার চয়েসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই স্যার যদি তুমি যেমন তেমন স্যারের কাছে পড়ো, যে কোনো স্যারের কাছে তুমি পড়ো, তাহলে তো হলো না, তোমার পড়া তো এগোলো না। আসলেই তুমি যেই লেভেলে যেতে চাও সেই লেভেলে তো আর যেতে পারলে না। স্যার হতে হবে কোয়ালিটিপূর্ণ এবং এমন স্যারের কাছে পড়ো যে স্যার তোমাকে ফিউচারের জন্য তৈরি করবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাকে তো এক সময় ফিউচারে যেতে হবে, পড়ালেখার লাইফ শেষ করে তোমাকে তো অবশ্যই একটা কর্মক্ষেত্রে যেতে হবে, তাই না? এখন তুমি পড়ালেখা করে কি কোনো একটা কর্ম করবা, নাকি পড়ালেখা বাদে অন্য কিছু করবা? এইটার দিক নির্দেশনা যে স্যার তোমাকে দেন না, সে স্যার পরিহার করা উচিত তোমার। কারণ তুমি পড়ালেখা করবা, ঠিক আছে, পড়ালেখা করে যে সফল হয় এরকম কোনো গ্যারান্টি নেই। বাট তোমাকে পড়ালেখার পাশাপাশিও যে স্যার তোমাকে ফিউচার লাইফ সম্পর্কে ধারণা দিবেন এবং ফিউচারে তোমার এইটা করলে ভালো হবে, এরকম ভাবে তৈরি করে দিবেন, বা এরকম মন মানসিকতা তোমাকে প্রস্তুত করে দিবেন মন মানসিকতার জন্য, তখন তুমি সেই স্যারই হলো বেস্ট স্যার, তখন সেই স্যারই হচ্ছে বেস্ট স্যার। তো ওই স্যারের কাছে পড়া উচিত যে স্যার তোমাকে আসলেই ফিউচারের জন্য তৈরি করবেন। কারণ তুমি সারা জীবন পড়ালেখা করবা না, এক সময় তোমার পড়ালেখা শেষ হবে, এই পড়ালেখার পরে তোমার কি করণীয়, এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? পড়ালেখাই সব না। তুমি একটা স্যারের কাছে 4-5 বছর ধরে পড়বা, তো ওই 4-5 বছরে কত টাকা যাবে একটু হিসেব করেছো? তো ওই 4-5 বছর লেখাপড়া করানোর পরে তোমার মনে করো 1 লাখ টাকা গিয়েছে, হ্যাঁ, 1 লাখ টাকা গিয়েছে তোমার।
তাহলে এই 1 লাখ টাকা যে গেল, তাই না? এই 4-5 বছর পরে মনে করো তুমি পড়ালেখা করবা না, আর পড়ালেখা তোমার দ্বারা হবে না, তাহলে এই 1 লাখ টাকা কি কি হয়ে গেল বলো তো? লস হয়ে গেল না? তাহলে তোমার কি সেই স্যারের কাছে পড়া উচিত যেই স্যারের কাছে আসলেই তুমি শুধু পড়ালেখা বাদে অন্য কিছু শিখতে পারোনি? না তো, কারণ তুমি তো পড়ালেখায় সফল হতেও পারো, নাও পারো। বাট পড়ালেখাই তো সব না, পড়ালেখা বাদেও তোমার আরো অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে তারপরে টিচার চয়েস করতে হবে। যে কোনো একটা স্যারের কাছে পড়লাম এরকম ঠিক না, উচিত না। তো তোমরা এখন ভাবো যে আসলেই একই সাবজেক্ট একই স্যারের কাছে ক্লাসে প্লাস কোচিং এ পড়া উচিত কি উচিত না? সামগ্রিকভাবে ভেবে দেখবা যে আসলে উচিত না, একদমই উচিত না। কারণ তুমি একই স্যারের কাছে কোচিং ক্লাস করলে আসলেই তোমার মেধাটা সেই লেভেলে যাবে না, মেধাটার বিকাশ সেইভাবে হবে না। বোঝা গেল বিষয়টা? তো আমি এরকম মাঝে মাঝে বাস্তবমুখী কিছু কথা বলবো। আশা করি তোমাদের এই যে বিষয়গুলো আমি আলোচনা করব অবশ্যই তোমাদের যে বাস্তব লাইফ সেই লাইফে কাজে লাগবে। ওকে, তাহলে আজকের যে টপিক নিয়ে আলোচনা করলাম, আর এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন ডিসিশন তোমার, তুমি কি করবা না করবা। ওকে, তবে আমার ডিসিশন হলো, বা আমার কাছে যদি মতামত চাও তবে অবশ্যই তোমাকে ক্লাসে প্লাস কোচিং এ ভিন্ন ভিন্ন স্যারের কাছে পড়তে হবে, যদি তুমি তোমার মেধাটাকে বিকাশ ঘটাতে চাও। তো আর কথা বাড়াচ্ছি না, এখানে আলোচনা শেষ করছি। আসসালাম।